একটা অন্যরকম আচরণ করেন। রেগে টেগে গেলে কন্ট্রোল করতে কষ্ট হবে। আমি ওষুধ নিয়ে আনমনে ওনার রুমে যেতে থাকলাম এবার। অ্যাজ আ ডক্টর হিসেবে আমি জানি যে এগুলো ব্যথা আর পালস রেট স্বাভাবিক করার ট্যাবলেট। আমি তারপর দ্রুত পা চালালাম রুমে। উনি এখনো বসে আছেন সেভাবে, মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ। আমি পানির গ্লাস আর ট্যাবলেট এগিয়ে দিলাম ওনার দিকে। উনি তা চুপচাপ খেয়ে নিলেন। ব্যথা এবার কমছে ধীরে ধীরে, নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন। আমি মৌনব্রত হয়ে রইলাম। ভাবতে পারিনি ওনাকে কখনো এতটা দুর্বলভাবে দেখতে পারবো। কেন যেন মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছেন উনি ওনার ব্যাপারে। ডিসঅর্ডার আর যাই হোক, কারণ ছাড়া হয় না। ওনার এমন কোনো অতীত আছে যার জন্য উনি এই সমস্যায় ভুগছেন দিন শুরুতে, আবার সবার সঙ্গে স্বাভাবিক থাকলেও দিন শেষে মাঝে মাঝে মৃত্যু সম যন্ত্রণা ভোগ করতে হয় এই ডিসঅর্ডারের জন্য। এর মধ্যেও ওনাকে মৃদু হাসতে দেখেও অবাক হলাম আমি। জিজ্ঞেস করলাম, এ কি, আপনি এভাবে মুচকি হাসলেন কেন? আনভির এই কথা শুনে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমাদের। আমি অস্বস্তির বেড়াজালে আবদ্ধ হয়ে গেলাম। আনভির বলে উঠলেন, এভাবে কেউ এর আগে এতটা পরোয়া করে নেওয়ার জন্য, তাই? আমি তবুও নিশ্চুপ, হাত কচলাচ্ছিলাম আনমনে। তুমি না আমায় পছন্দ করো না? তাহলে এত যত্ন কেন আমার জন্য? ডু ইউ ফিল সামথিং ফর মি? ওনার ভ্রুজোড়া ভাঁজ করে এমন সন্দিহান প্রশ্ন করাতে আমি অপ্রস্তুত হলাম ভীষণ। বললাম, আমার আমার দায়িত্ব ছিল এটা। আনভির এবারও হাসলেন ব্যঙ্গ ভঙ্গিমায়, যেন স্পষ্ট বুঝতে পেরেছেন আমার এগুলো সব ওলটপালট বাহানা। উনি এবার মিহি কণ্ঠে বললেন, আহি, আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠলো ওনার এইভাবে ডাক দেয়াতে। উনি পুনরায় বললেন, যদি এমন কিছু জানতে পারো যে আমি তোমার থেকে লুকিয়েছি বা তোমার চোখের সামনে যা আছে সব মিথ্যা, কি করবে তুমি? আমি দম নিলাম। বললাম, আপনার প্রতি সব বিশ্বাস হারিয়ে ফেলবো আমি। কথাটি আমি বললাম এক সেকেন্ডেও ব্যয় না করে। আনভির দুর্বলভাবে হাসলেন, যেন এমন কিছু আশা করছিলেন তিনি। আমি এবার ওনাকে চুপচাপ শুইয়ে দিলাম। বলে উঠলাম, ব্যথায় প্রচন্ড আবল তাবল বলছেন আপনি। তার সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? শুয়ে পড়ুন এখন চুপচাপ। আমি এবার খাটে বসতেই উনি আমার কোলে বাচ্চাদের মতো মাথা রাখলেন। আমি নির্বাক এক রাশ সংকোচ নিয়ে তাকালাম তার দিকে। করছেনটা কি উনি? আগে তো কখনো এমন করেননি। আনভির জড়ানো কণ্ঠে বললেন, আমার কখনো ছেড়ে যাবে না তো আহি? একটা লম্বা সময় অতিবাহিত করেছি। 15-16 বছর বয়সে বাবা মাকে ছেড়ে একটা ছেলে যখন বিদেশে লাইফ কাটায়, সেটা কতটা কষ্টের। হোস্টেলের প্রতিটা পদে পদে র্যাগিং এর শিকার হয়েছিলাম। শীতকালে বরফের মধ্যে বারান্দায় আটকে রাখা থেকে শুরু করে যা করা যায় সব। অসুস্থ হলে কেউ ছিল না পাশে দাঁড়ানোর মতো। বাবা আমি ভালোবাসতো ঠিকই, কিন্তু তাই বলে ভাবিনি যে ওখানে আমি ভালো থাকবো কিনা। আমি আগে এমন ছিলাম না। পরিস্থিতি এমন এমন করেছে, সবাই শুধু একা ফেলে রেখেছে আমায়। আমি হ্যাপি মিউজিক ইন্ডাস্ট্রিতে এতগুলো ফ্যানদের ভালোবাসাবে, কিন্তু দিন শেষে একেবারে একা হয়ে যেতাম আমি কখনোই আমার ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবে না তুমি। আমি জানি না যে তুমি আমায় ভালোবাসো কিনা, বাট ট্রাস্ট মি, তুমি আমার কাছে এমন একটা জিনিস যা কখনোই আমি ছাড়তে পারবো না। আই নিড ইউ অ্যাট এভরি মোমেন্ট। এই ধরনের হাজারো কথা বলে চলেছেন উনি। আমি পাথরের ন্যায় বসে রইলাম, আঙুল চালাতে থাকলাম ওনার মাথায়। আমি জানি না উনি এইসব ঘোরে বলছেন কিনা, নাকি অন্য কোনো কারণে। তবে আমার প্রতি ওনার এই পাগলামোটা কেন যেন প্রচন্ড ভালো লাগছে দেখতে। আকাশটা পরিষ্কার আজ। গত রাতের ঝুমসে বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন করে মুখরিত হতে শুরু করেছিল। আমি ঘুম থেকে উঠে পাশ ফিরতে দেখলাম ঘুমন্ত আনফির। গত রাতের মতো আর বিচলিত অবস্থায় নেই, না আছে অস্থিরতা। আমি খুব গভীরভাবেই ওনার ঘুমন্ত মুখ পরখ করতে শুরু করলাম এবার। খাড়া নাক, লালচে পুরু ঠোঁট, উজ্জ্বল গায়ের রঙের সাথে ওনার গায়ের গড়ন বেশ মানানসই। ঠোঁটগুলো কাঁপছে অল্প বিস্তর। না বলে পারলাম না যে গানের গলার সাথে সাথে আসলে চমৎকার দেখতে উনি। সেই সাথে রয়েছে ওনার দারুণ এক পার্সোনালিটি। কিন্তু কে জানে ওনার এত কিছুর পেছনে একটা বড় অসুখ, অস্থিরতা লুকিয়ে আছে। আমি ওনার দিকে খানিকটা ঝুঁকে গেলাম। আমাদের ঠিক প্রথম সাক্ষাতের রাতের মতো পরখ করে নিলাম ওনার গায়ের তাপমাত্রা। চুলগুলো অল্প বিস্তর কেঁপে উঠেছে, আমার উপস্থিতি জানান দিচ্ছে।
এর মধ্যেই হঠাৎ আনভির চোখ মেলে তাকালেন। আমায় নিজের এতটা কাছে দেখে বিস্ময়ের জন্য অবকাশ রইল না। আমিও টের পেলাম যে আমি আসলে ওনার কাছাকাছি আছি, অনেকটাই কাছাকাছি। উনি ভ্রু নাচালেন, নিঃসন্দেহ নিয়ে বলে উঠলেন, মিসেস আহির এভাবে আমার উপর ঝুঁকে থাকাটা তো স্বাভাবিকভাবে নিতে পারছি না। ওরা কিস মি বেবি গার্ল। কিয়তক্ষণ নির্বাক হয়ে রইলাম আমি, যেন নড়াচড়া করতে পুরোপুরি ভুলেই গিয়েছি। আনভিরের চোখে এখনো সন্দেহের ছাপ, ঠোঁটে বিদ্যমান রহস্যময় এক হাসি। ওনার কথাগুলো পুনরায় স্মৃতিচারণ হতেই আমার চোখ মুখ লাল রঙে আবির্ভূত হলো। কে বলবে এই মানুষটা গতকাল মাথা ব্যথা ছটফট করে আমার কোলে মাথা রেখে নির্বিঘ্নে ঘুমিয়েছিল। উনি এবার বলে উঠলেন, আরো কিছুক্ষণ এভাবে থাকবে? সাথে সাথে ওনার উপর থেকে সরে খাটে বসলাম আমি। এলোমেলো চুলগুলো অপ্রস্তুতভাবে কাটা দিয়ে আটকে নিলাম। আমার চারপাশে তুমুলভাবে বিরাজ করছে অস্বস্তিকর পরিবেশ। কানের কাছে জল তরঙ্গের মতো ওনার একেবারে মাত্রাহীন কথাটি বেজে উঠল। আনভির আমার দিকে কাত হয়ে তাকালেন, এবার বলে উঠলেন, আমি ঘুমিয়ে থাকলে সবসময় কেমন করো? ওনার চোখে মুখে সন্দেহের আভাস দেখে আমি বিষম খেলাম। মিনমিনিয়ে প্রতিউত্তর দিলাম, মোটেও না, আমি তো শুধু আপনার তাপমাত্রা চেক করছিলাম। উনি কিছু বললেন না। এতে বরাবরের মতোই এক ধরনের মিহি চাহনি নিক্ষেপ করলেন আমাতে। অতঃপর মুখ হাত ধোয়ার জন্য উঠতেই আমি জিজ্ঞেস করলাম, এত জলদি উঠছেন কেন আপনি? ওনার কাট কাট কণ্ঠে আমি কি বলবো ভেবে পেলাম না। বললাম, গতকাল তো আপনার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, আজকে না হয় রেস্ট নিন বাসায়। উনি এবার তাকালেন আমার দিকে, মৃদু ঠোঁট কাঁপিয়ে বললেন, এমন কিছু হয় না যে রেস্ট নিতে হবে। আই এম টোটাল ফ্রি অ্যান্ড ফাইন। বলেই উনি কভার থেকে ড্রেস দিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমি এবার নিচে গেলাম নুরি আপাকে বলতে, ওনার জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। নুরি আপাকে কিচেনে ব্রেকফাস্ট বানানোর কথা বলে গার্ডেনে গেলাম আমি। দেখি নাহিদ ভাইয়া সবে মাত্র জগিং সেরে কাউচে বসে পড়লো আরামসে। আমি ওনার কাছে গিয়ে মিহি কণ্ঠে বললাম, গুড মর্নিং। গুড মর্নিং ভাবি। ভাবি ডাকটা শুনে কিছুক্ষণ অবাক হয়ে থাকতে হলো আমায়। নাহিদ ভাইয়ার কোনো ভাবান্তর নেই, উনি বসে পায়ের স্পোর্টস শু খুলতে মগ্ন হয়ে পড়েছেন। আমার চোখ জোড়া বড় বড় করে জিজ্ঞেস করলাম, আপনি আমায় ভাবি কেন বললেন? ইয়ার্কের ওয়াইফ হলে সম্পর্কে তো আপনি আমার ভাবিই হন। আমি দুষ্ট হাসি দিলাম, এবার ঠোঁট কামড়ে জিজ্ঞেস করলাম, আনভিরের গতকালকের ছাড়িতে ভয় পেয়ে গেলেন মিস্টার নাহিদ রেজওয়ান? দিস ইজ নট ফেয়ার। আমার কথা শুনে নাহিদ ভাইয়া দাঁতে দাঁত চেপে তাকালেন আমার দিকে। পারছেন না শুধু আনভিরের ভয়ে আমার উল্টাপাল্টা কিছু কথা শুনিয়ে দিতে। আমিও সুযোগটা সদ্ব্যবহার করলাম, তাই বললাম, আর কতদিন ওনার ভয়ে আমার ভাবি রাখবেন? এবার আনভিরের জন্যও একটা ভাবি নিয়ে আসেন। সময় হলে ভাবি আমরা ইনশাল্লাহ। আপনার তো ভাবতে হবে না। এখন কৃপা করিয়ে আপনার বরের কাছে যাবেন বেগম। অন্যথায় আপনার বর সাহেব যদি তার বেগমকে আমার মতো অবলা বান্দাকে গল্প করতে দেখে আমার সাথে, তাইলে আজ আমার কারেন্ট নিজে ঠাসিয়ে কয়েকটা মারবে। যাবো, তবে একটা শর্তে। উনি পুনরায় তাকালেন আমার দিকে, জিজ্ঞেস করলেন, কি শর্ত? ওই ডাইনিটা, আই মিন ওনার বর্তমানে যে সেক্রেটারি আছে সেটার জায়গায় আপনি আবারও ফিরে যান। এতদিন তো আপনিই ছিলেন, এখন ওই উড়ে এসে জুড়ে বসা মেয়েটাকে কিছুতেই আপনার জায়গায় আমি মেনে নিতে দিব না, বুঝেছেন? নাহিদ ভাইয়া খুব ভালো মতোই জানে যে কেন আমি ওনাকে ফিরে যেতে বলেছি। বলা বাহুল্য, একটু আগে আমি যা যা বললাম সেগুলো সব বাহানা মাত্র। নাহিদ ভাইয়া তপ্ত শ্বাস ছাড়লেন, বলে উঠলেন, উনি যেহেতু এখন বলেছে আমাকে আপনার দেখাশোনা করতে হবে, তাই এক পা ওনার কথা হেরফের করতে পারবো না। ওই কথা বলেছেন, যতদিন এ আর কি আমায় না বলেছে ততদিন আমি যাচ্ছি না। রাগে তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। ভদ্রতার খাতিরে শুধু পারছি না এই লোকটাকে পানিতে ছুরি মারতে। আমি ঝুঁকে এলাম ওনার দিকে, দৃষ্টি প্রগাঢ় করে বললাম, তাহলে শুনুন, আপনি যদি আমার কথা না শোনেন আমি খুন করে ফেলবো আপনার। ওই ডাইনিটা সারাক্ষণ আনভিরের পাশে ঘুর ঘুর করবে, এটা আমি দু চোখে সহ্য করতে পারবো না। আমার কথা আপনাকে শুনতেই হবে, বুঝেছেন? একটা কথা অমান্য করবেন, ডিরেক্ট আনভির মহাশয়ের কাছে বিচার। আর উনি যে আপনার সাথে কি করতে পারে সেটা তো আপনার ভালো করে জানা আছে। বলে আমি একটা শয়তানি হাসি দিলাম। বেচারা নাহিদ ভাইয়া একেবারেই চুপসে গিয়েছেন। উনি হয়তো ভাবতেও পারেননি আমি ওনাকে এত অসহায় বানিয়ে ফেলবো, তাই দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আপনার দুই মিস্টার মিসেস আমার পাগল বানিয়ে ফেলছেন আস্তে আস্তে। উফ। আনভির ব্লু জিন্স আর গ্রে শার্ট পরেছেন আজ। শার্টের কলারে ঝুলছে একটা কালো রঙের চশমা। ওনার একজন পার্সোনাল গার্ড যে সবসময় ওনার আশেপাশে ঘুরঘুর করে, সে আপাতত দাঁড়িয়ে আছে দরজার কাছে। আনভির ব্যক্তিগতভাবে এইসব গার্ড নিয়ে ঘোরাফেরা করতে অস্বস্তি বোধ করেন।
তবে এই কাজটা করছেন ওনার বাবা। লন্ডন থেকে বাংলাদেশে আসার পরপর আজ পর্যন্ত গার্ড ছাড়া বাইরে বের হতে পারেনি আনভীর। আমি জানি না এর কারণ কি, তবে উনি যেহেতু এত বড় একজন সিঙ্গার, তাই এই গার্ড নিয়ে ঘোরাফেরা করাটা অস্বাভাবিক কিছু নয়। আজকে নাহিদ ভাইয়ের মনটাও ফুরফুরে। অনেক দিন পর এআরকের সাথে স্টার হিটে যাচ্ছেন উনি, যদিও সেটা শুধু সাময়িকের জন্য। কেননা আনভীর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে নাহিদ যদি কোনোভাবে আমার উপর দেখভালের দায়িত্ব থেকে চোখ সরিয়ে নেয়, তবে ওনার কপালে নাকি শনি আছে। এতেই নাহিদ ভাইয়া চুপ। আমি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিলাম, অমন সময় আনভীরকে আমার সামনে বসতে দেখে অবাক হলাম আমি। আনভীর গলা উঁচিয়ে নুরি আপাকে বললেন, আজকে খাবার এখানে খাবো আপা, আমায় এখানে দাও। আমার বিষয়ের অবকাশ রইল না, কেননা এই পর্যন্ত কখনোই আমার সাথে খাবার খাননি আনভীর। হয়তো ওনার রুমে খেয়েছেন, বা ওই রুমটাতে যেখানে সবার যাওয়া মানা। আমার তাকিয়ে থাকাতে দেখে আনভীর বলে উঠলেন, আপাতত ব্রেকফাস্ট খাওয়া মিসেস সাহিদ, আমায় খাওয়ার জন্য যথেষ্ট টাইম আছে। এই কথাটা শুনে আমি ভিমড়ি খেলাম। খাওয়া রীতিমতো গলায় আটকে গিয়েছে আমার। ক্রুদ্ধ গলায় বললাম, নিজেকে প্রিশিয়াস কিং ভাবেন না এআরকে। আমি শুধু দেখছিলাম যে আমি হ্যান্ডসাম, তাই তো? ইচ্ছে হলে এই লোকটার মাথায় প্লেটের সব খাবার ঢেলে দিই। আমার কথার মাঝে উনি এমন সব কথা বলেন যে স্তব্ধ না হয়ে যেন পারি না আমি। তাই বললাম, আপনার ধারণা ভুল মিস্টার। আপনি আজ এখানে ব্রেকফাস্ট করছেন যে? এমনিতে তো ভূতের মতো রুমে খাবার খান, আজ এখানে গেলেন কেন? উনি আহাজারি কণ্ঠে বললেন, সিঙ্গেল লাইফ লিড করতাম তো, একা একা টেবিলে খেতে কষ্ট হতো। এখন ভাবছি বউ আছে, তাই কষ্ট করে আলাদা খাবো কেন? আমার কথা শুনে মিটমিটিয়ে হাসলেন নাহিদ ভাইয়া। পেছনে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেশনলেস গার্ডের ঠোঁট কোলেও যখন আমি রম্য হাসি দেখলাম, আমার গা রিরি করে উঠলো অস্বস্তিতে। এই লোকটা আস্ত অসভ্য। কখন কিভাবে কি ধরনের কথা বলা উচিত পড়ার লেশ মাত্র নেই তার মধ্যে। নুরিয়াপা প্লেট আনতে আনভীর আর কথা বললেন না। খাওয়া শেষে আনভীর নুরিয়াপাকে বললেন, আজকে বাসায় এসে আপনাকে একটা ডায়েট চার্ট দিব। নেক্সট টাইম থেকে ওই অনুযায়ী খাবার রেডি করবে। আমার নেক্সট কাজের জন্য একটু ওয়েট কমাতে বলেছি ইন্ডাস্ট্রি থেকে। আমি শুধু চুপচাপ শুনলাম। আনভীর এবার আমার দিকে তাকিয়ে ডাক দিলেন, আহি, জি। আজকে হসপিটালে যেতে হবে না তোমায়। অবাক হলাম আমি, বুঝে উঠলাম না হঠাৎ যেতে না বললেন কেন। আমি কিছু বলতে যাব তার আগেই উনি বললেন, আপাতত প্রশ্ন, আজকে হসপিটালে যেতে হবে না তোমায়? আপাতত প্রশ্ন করবে না কেন? আমি যেহেতু না করেছি, না মানে না। নাহিদ হসপিটালে জানিয়ে দেবে তা। আমায় কথা বলতে না দিয়ে উনি উঠে দাঁড়ালেন। আমার চোখে একটা নির্বাক দৃষ্টি স্থাপন করে চলে গেলেন নাহিদ ভাইয়ের সাথে। আমি চুপ হয়ে রইলাম। সমীকরণ মিলাতে কষ্ট হচ্ছে। ওনার হঠাৎ না করার কারণটা কি? তপ্ত রোদ্দুরের আলোয় খাখা করছে চারিপাশ। যেদিকেই তাকানো যায় সেদিকে শুধু দেখা যাবে ব্যস্ত মানুষ। অপূর্ব ঘড়ি দেখছে আর অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটার। যদিও সময় হয়নি এখনো, তবুও কৌতূহল ওকে এতটাই বশভূত করেছে যে ও সময়ের আগে না এসে পারেনি। অপূর্ব একাই এসেছে আজ। অন্য সময় হলে 4-5 আর সাঙ্গ পাঙ্গ সবসময় থাকতো অপূর্বর সাথে, কিন্তু এবার আনতে পারেনি, কারণ যার সাথে দেখা করতে এসেছে তার সাফ নিষেধ। যদিও অপূর্ব কখনোই কারো কথা শুনে না, কিন্তু এবার শুনলো, অনেকটা বাধ্য হয়ে শুনলো। এই লোক যমদেবতার মতো ওর পিছে পড়ে আছে, আর তাকে যতটা সাধারণ অপূর্ব ভেবেছিল অতটাও সাধারণ সে না। অপূর্ব এসব ভাবতে ভাবতে আবারও ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলো 4টা বেজে গিয়েছে। এরই মধ্যে রেস্টুরেন্টের দরজা খুলে প্রবেশ করলো একজন। একে তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তার উপর লাঞ্চ টাইম শেষ হওয়ার কারণে মানুষ কেউ নেই। আর তাই এই মানুষটাকে দেখে বুঝতে বাকি রইল না যে কে হতে পারে, কেননা আসার আগে তার সম্পর্কে পুরো ঘাটাঘাটি করে এসেছে ও। আগন্তুক এসে ঠিক বসে পড়ল অপূর্বের বরাবর। প্রলুব্ধকর চাহনি যা সহজে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। সে মাস্ক খুলতে খুলতে বলল, দেরি হয়ে গেল নাকি মিস্টার অপূর্ব? আগন্তুকটা সামান্য হাসলো, বলে উঠল, আপনি আমার জন্য এতক্ষণ ওয়েট করবেন ভাবতে পারেনি। প্রথমেই সরি লেট করে রিপ্লাই করার জন্য। আসলে ইন্ডাস্ট্রিতে কিছু কাজ ছিল আমার, সেগুলো ম্যানেজ করা কতটা হার্ড বুঝতেই পারছেন। অপূর্ব মিহি হাসলো। এবার সিরিয়াস হলো আগন্তুকটা। হাতের আঙ্গুল নাচিয়ে জিজ্ঞাসা করলো, তো বলুন, রকস্টার এআরকের কাছে আপনার কি দরকার মিস্টার অপূর্ব হাসান? তানভীরের আগ্রাসী কণ্ঠে দৃষ্টি প্রগাঢ় হলো অপূর্বের। বিক্ষিপ্ত চোখ জোড়া আনমনে বিচরণ করে চলল সামনে বসা এই রহস্যময় মানুষটির দিকে। অপূর্ব হাসলো কিঞ্চিত, ঠোঁট নাড়িয়ে বলল, কেন, আপনি জানেন না? তানভীর যেন বাকিয়ে কথা বলার আরও সুযোগ পেয়ে গেল এতে।
অবুঝার ভান করে বলে উঠল, যতটুকু আমার মনে পড়ে আপনি এই পর্যন্ত একবারও বলেনি যে আপনি কেন আমার সাথে দেখা করতে চাইছেন। তো আমি জানবো কিভাবে বলুন তো? অপ্রতিভ হয়ে পড়ল অপূর্ব। চোখের নজর এখনো সরায়নি তানভীরের কাছ থেকে। তানভীরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। হাতে কালো সানগ্লাসটা নিয়ে আনমনে খেলা করে চলল সে। কপালের সিল্কি চুলগুলো এই মানুষটিকে আরো যেন সুদর্শন করে তুলেছে। অপূর্ব এবার বলে উঠল, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি ওয়ারেককে, তাই সরাসরি কথা বলছি। কেন আমার পিছে পড়েছেন? তানভীর হাসলো, যেন অপূর্ব কোনো মজার কথা বলেছে। বলে উঠল, ওএমজি, আমি কি গে নাকি যে ছেলে হয়ে আপনার পিছু করবো? মানছি আপনি কোনো সাধারণ টাইপ মানুষ না, আফটার অল এত বড় বিজনেস আছে আপনার, তাই বলে এইভাবে আমি আপনার পেছনে ঘুরবো? অপূর্বের ক্রুদ্ধতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সামনে বসা মানুষটার বেসামাল কথাতে। দাঁতে দাঁত পিষে বলে উঠল, ঠাট্টা করা আমি পছন্দ করি না। সেম টু ইউ, আই এম সিরিয়াস। আমি মেয়ে হলে আপনার পেছনে ঘুরতাম সত্যি, তাই বলে ছেলে হওয়া সত্যি এভাবে বলতে পারলেন? অপূর্ব নিঃশ্বাস ফেললো। বলে উঠল, আপনার সেক্রেটারি নাহিদ রেজাওয়ান আমার সব খবর কালেক্ট করার চেষ্টা করছে, অ্যান্ড সেটা কেন আমি জানি না, তাই ওয়ার্নিং দিয়ে গেলাম রকস্টার। আমার রাস্তা থেকে যতটা দূরে থাকবেন ততই আপনার মঙ্গল। আমি সিঙ্গার, গান করবেন। আপনি সিঙ্গার, গান করবেন, ফ্যানেদের ভালোবাসা নিয়ে মেতে থাকবেন, লাইফ এনজয় করবেন। আমার সঙ্গে শত্রুতা করতে আসছেন কেন? তানভীর আলতো হেসে বলে উঠল, আমার খুব কাছের একটা জিনিস আপনার সাথে রিলেটেড, তাই। তানভীরের এই কথাতে একটা রহস্যময়তা আছে। ক্রমেই সেটা আন্দাজ করতে পারল অপূর্ব। ভ্রুজোড়া কুচকে এসেছে ওর। তানভীরকে যতটা সহজভাবে ও নেওয়ার চেষ্টা করছে ততটা সহজ তানভীর না। অপূর্ব দৃষ্টি আরো গভীর করলো এবার। ঠোঁটজোড়া চেপে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মৌনতা কাটিয়ে বলে উঠল, ক্লিয়ারলি বলেন তো, ওয়ারেককে কি চান আপনি? তানভীর প্রসন্ন হলেন, বললেন, আহিকে ছেড়ে দাও। অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে অপূর্ব। ও ভাবতেও পারেনি যে এভাবে একজন রক স্টারের মুখে আহির কথাও শুনতে পারবে। অপূর্ব থমথমে গলায় জিজ্ঞাসা করলো, কোথায় আহি? যেখানে থাকুক, you don't have to right to know about that. তানভীরের স্থির কণ্ঠ। অপূর্ব যেন না হেসে পারল না। বলে উঠল, আহি ধুরন্তর, আমি জানতাম, বাট এতটা ধুরন্তর সেটা তো আমি ভাবতেও পারিনি। শেষমেশ রূপের আগুনে একজন রকস্টারকে পটিয়ে ফেললো। এতক্ষণ মজার চলে থাকলেও অপূর্বের শেষ কথাগুলো শুনে চোয়াল শক্ত করে ফেললো। বলে উঠল, নেক্সট টাইম এই কথাগুলো বলার সময় 10 বার ভাববেন অপূর্ব। আহি আর আগের মতো একা নেই যে আপনি আর সো কল্ড বাবা কাঠপুতুলের মতো যা যা করতে বলবে তাই করবে। আপনার ব্যবস্থা তো করবোই, সে সাথে রাহিরও করবো। আর হ্যাঁ, এই বলে অপূর্বের দিকে শরীরটা এগিয়ে দিল আনভীর। ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি। বলে উঠল, আহির সাথে যে আচরণগুলো করেছেন সেগুলোর প্রত্যেকটার হিসাব আমি খাতায় তুলে রেখেছি। একটা মা হারা মেয়ের প্রতি আপনি যে জেদ প্রকাশ করেছেন সেগুলোর প্রত্যেকটার শাস্তি আপনি পাবেন। অপূর্বের শরীরে এবার এক অন্যরকম শিহরণ বয়ে যেতে থাকলো এমন ঠান্ডা থ্রেড শুনে। গম্ভীর কণ্ঠে বলে উঠল, সত্য করে বলেন তো, আপনি কে হন আহির? না। আনভীর বাঁকা হেসে বললেন। এটা না হয় সময় পেলেই টের পাবেন। বলেই আনভীর হাতের ঘড়িতে টাইম দেখে চলে গেল সেখান থেকে। মুখে বরাবরের মতোই পরে নিল কালো রঙের মাস্ক। যাওয়ার আগে এক পলক গহীন চোখে দেখে নিল অপূর্বকে। এই প্রথম অপূর্বের চেহারায় পড়ল দুশ্চিন্তের ছায়া। এই ছেলেটার কথাবার্তা এত সহজ নয়। অন্য 4-5 জন পলিটিশিয়ান বা সেলিব্রিটিদের মতো একে বড় অঙ্কের টাকা দিয়ে হাতিয়ে নেওয়া অসম্ভব। অপূর্বের মাথাটি হাজারো অজানা প্রশ্নের তাড়নায় ভোগ করছে। যতদূর সম্ভব এগুলোর উত্তর খুঁজে বের করতেই হবে। খোঁজ নিতে হবে যে একজন রক স্টার ছাড়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।